রাজধানীর ব্যস্ততম রাস্তায় দিন দুপুরে গুলির শব্দ। একটি হাই প্রোফাইল হামলা যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির মতো একজন প্রভাবশালী ব্যক্তির উপর এই নৃশংস আক্রমণের পর সবাই ভেবেছিল দ্রুতই ধরা পড়বে অপরাধীরা, কিন্তু দিন যতই যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্যের আবরণ। হামলাটিরা কি সত্যিই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে? পুলিশ কি তাদের খোঁজ ছেড়ে দিয়েছে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে সবার মনেই। তদন্তের গভীরে ঢুকে যাওয়া যাক, যেখানে লুকিয়ে আছে একটি থ্রিলারের গল্পের মতো। সাভারের একটি বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে ভারতের সীমানা পর্যন্ত ঘটনাটা ঘটেছিল মাত্র কয়েক সপ্তাহ আগেই। ওসমান হাদি, যিনি তার সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই পরিচিত, ঢাকার একটি জমজমাট এলাকার গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে চড়ে আসা দুজন যুবক তার গাড়ির সামনে গুলি চালায়। গুলি লাগে ওসমান হাদির মাথায়। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, লোকজন দৌড়দৌড়ি শুরু করে দেয়, কিন্তু হামলাকারীরা ততক্ষণে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা শুধু একটি হামলা নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। পুলিশ তদন্তকারী দল প্রথমে সিসিটিভি ফুটেজ থেকে ক্লু পেয়েছে। সেই ফুটেজে দেখা যায় একটি কালো মোটরসাইকেলে দ্রুত গতিতে ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কে সেই শুটার? কেন এই হামলা? উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীরা পৌঁছে গেছে সাভারের একটি নির্জন কিন্তু বিলাসবহুল স্থানে। সাভারের গ্রিন জোন রিসোর্ট নামটা শুনলে মনে হয় প্রকৃতির কোলে একটি শান্ত আশ্রয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত এই রিসোর্টটি সাধারণত পর্যটককে আকর্ষণ করে তার সৌন্দর্য, পরিবেশ আর সুবিধাজনক লোকেশন দিয়ে। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। এই রিসোর্টটি ছিল হামলাকারীদের গোপন ঘাঁটি, যেখানে দিনের পর দিন চালিয়েছে মিটিং, রেকিয়ার পরিকল্পনা। কল্পনা করুন, সবুজ বাগানের মাঝে বসে কয়েকজন যুবক যুবতী আলোচনা করছে কিভাবে একজনকে করা যায়। এই ছক কষার কেন্দ্রে ছিলেন ফয়সাল করিম মাসুদ, যিনি মূল শুটার হিসেবে কাজ করেছেন। ফয়সাল একা নন, তার সঙ্গে জড়িত রয়েছে তার স্ত্রী শালক এবং একজন ঘনিষ্ঠ বান্ধবী। এই বান্ধবীটিকে, তার নাম মারিয়া, যিনি রিসোর্টের কর্মী হিসেবে কাজ করতেন। মারিয়ার চাকরির সুবাদে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সহজেই এখানে আস্তানা গড়তে পেরেছিলেন। পুলিশের ধারণা, ঢাকার ভিড়ভাড় এলাকায় মিটিং করলে ধরা পড়ার ঝুঁকি ছিল, তাই এই নির্জন রিসোর্টকে তারা নিরাপদ হিসেবে বেছে নিয়েছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার ঠিক কয়েকদিন আগেই ফয়সাল এবং আলমগীর এখানে অবস্থান করছিলেন। সকালে রেকি করতে যেতেন ঢাকায়, সন্ধ্যায় ফিরে এসে পরিকল্পনা সাজাতেন কখন হামলা হবে, কোন রুটে পালাবেন। সবকিছু এখানে চূড়ান্ত হয়েছে। মারিয়া তাদের জন্য খাবার, থাকার ব্যবস্থা আর গোপনীয়তা নিশ্চিত করেছিলেন। পুলিশ মারিয়াকে গ্রেফতার করার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তার কাছ থেকে বেরিয়ে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য। উদাহরণস্বরূপ, হামলার দিন ফয়সাল মারিয়াকে ফোন করে বলেছিল, সবকিছু রেডি, আজই শেষ করব। এই ফোন কলগুলো পুলিশের হাতে এসেছে, যা প্রমাণ করে এই ষড়যন্ত্রের গভীরতা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই রিসোর্টেই? তদন্তকারীদের মতে এখানকার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল, আর মারিয়ার উপস্থিতি তাদের জন্য একটি শিল্ডের মতো কাজ করেছে। রিসোর্টের মালিক এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তারা বলছেন কোনো সন্দেহজনক কিছু কখনো লক্ষ্যই করেননি। এই অজান্তে সহায়তা কি শুধুমাত্র অজ্ঞতা, নাকি আরো কিছু লুকিয়ে আছে? এবার আসুন গ্রেফতারের দিকে। র্যাব এবং পুলিশের যৌথ অভিযান থেকে এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে, কিন্তু এখানে একটা বড় টুইস্ট রয়েছে। এই 6 জনের কেউই সরাসরি হামলায় জড়িত নয়, তারা ফয়সালের রিসোর্ট নেটওয়ার্কের অংশ। গ্রেপ্তার হয়েছে ফয়সালের স্ত্রী সামিরা, তার শালক শিপু, বান্ধবী মারিয়া এবং কয়েকজন অন্য সহযোগী। তদন্তে দেখা গেছে, হামলার আগে এবং পরে এদের সাথে ফয়সালের ঘন ঘন যোগাযোগ ছিল। সামিরা হয়তো লজিস্টিক সাহায্য করেছে, শিপু তথ্য সরবরাহ করেছে। ফোন রেকর্ড থেকে বোঝা যাচ্ছে, ঘটনার পর ফয়সাল যখন আত্মগোপনে যান, তখন তারা একে অপরকে নিরাপদ রুটে খবর দিয়েছে। কিন্তু মূল শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর কোথায়? পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তারা এখন আর বাংলাদেশে নেই। ঘটনার পরপরই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিভাবে? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে রয়েছে একটি চতুর পরিকল্পনার। পুলিশ ধারণা করছে, ফয়সাল এবং আলমগীর প্রথমে ঢাকা থেকে ময়মনসিংহ চলে যান, সেখান থেকে হালুয়াঘাট সীমান্ত দিয়েই অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সীমান্তের কাঁটাতারের বেড়া, নিরাপত্তা চৌকি কিছুই তাদের আটকাতে পারেনি। এই পালানোতে সাহায্য করেছে স্থানীয় মানব পাচারকারী চক্র। পুলিশ ইতিমধ্যেই শেরপুর থেকে সিবিয়ন দিয়েও এবং সঞ্জয় চিসাম নামের দুজনকে গ্রেফতার করেছে। এরা পেশায় দালাল, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোকজনকে সীমান্ত পার করে দেয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে ফয়সালের মতো কাউকে সাহায্য করেছে, কিন্তু বিস্তারিত বলতে চাইছেন না। পুলিশ মনে করছেন এই চক্রের
পরিবারের সাথে ফয়সালের পুরনো যোগাযোগ ছিল। ঘটনার পর তারা মোবাইল ফোন বন্ধ করে লোকেশন হাইড করে পালিয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলায় পুলিশের ট্র্যাকিং কঠিন হয়ে পড়েছে। এখন প্রশ্ন, তারা ভারতের কোন অংশে মেঘালয় রাজ্যে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু সীমান্ত পার হয়ে গেলে বিষয়টা কূটনৈতিক হয়ে যায়। চট করে ফিরিয়ে আনা সম্ভব হয় না। ফয়সাল করিম মাসুদ এই নামটা এখন সবার মুখে মুখে। কে তিনি? তার ব্যাকগ্রাউন্ড চেক করলে বোঝা যায় তিনি কোনো সাধারণ অপরাধী নয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। 2019 সালের কমিটিতে তার নাম ছিল। তার অপরাধের ইতিহাস লম্বা। গত বছরে আদাবরে একটি ইংরেজি মাধ্যমিক স্কুলে 17 লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনি মূল হোতা ছিলেন। এর আগে র্যাব তাকে দুটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করেছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার মাথার দাম 50 লাখ টাকা ঘোষণা করেছেন। কিন্তু সেই রেফারি আসামি পুলিশের নজর এড়িয়ে রিসোর্টে বসে পরিকল্পনা করেন, হামলা চালিয়ে আবার পালিয়েও যান। এটি কি আমাদের গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা? অনেকেই বলছেন হ্যাঁ, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা উচিত। ফয়সালের মতো একজনকে ট্র্যাক না করতে পারা প্রশ্ন তোলে নজরদারির কার্যকারিতা নিয়ে। তদন্তে আরও একটা আকর্ষণীয় বিষয় উঠে এসেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই বাইকের মালিক আব্দুল হান্নান। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। আদালতে হান্নান দাবি করেছেন তিনি অসুস্থ ছিলেন এবং বাইকটি বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু মালিকানা বদল না হয় তিনি ফেঁসে গেছেন। পুলিশ রিমান্ডে নিয়ে খতিয়ে দেখছেন তিনি সত্য বলছেন কিনা। যদি তিনি জড়িত হন তাহলে ষড়যন্ত্রে আরও একটি লেয়ার খুলবে। এদিকে ওসমান হাদির পরিবার এবং অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, মূলত আসামিরা ধরা না পারায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি তারা বিদেশে পালিয়ে যায় তাহলে বিচার কিভাবে হবে, এই প্রশ্ন তুলছেন তারা। পুলিশের হতাশায় স্পষ্ট, তারা এখনও ফোকাস করছে দুটি দিকে। প্রথমত, দেশে থাকা ফয়সালের নেটওয়ার্ক ধ্বংস করা, যেন তারা আর কোনো হামলা ঘটাতে না পারে। দ্বিতীয়ত, কূটনৈতিক চ্যানেলে ভারতের সাথে যোগাযোগ করা। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণব ভার্মাকে তলব করেছে। বাংলাদেশ সরকার বলছে, যদি তারা ভারতে থাকে তাহলে তাদের গ্রেফতার করে ফেরত পাঠাতে হবে। ভারত আশ্বাস দিচ্ছে যে তাদের মাটি কোনো অপরাধের জন্য ব্যবহার করবে না। কিন্তু আমরা জানি আসামি ফেরত আনার আইন প্রক্রিয়াটা জটিল। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা যেতে পারে, কিন্তু সেটা সময় লাগবে। ওসমান হাদির অবস্থা এখন সংকটাপন্ন। দেশবাসী তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, কিন্তু হামলাকারীরা বিচার না পেয়ে বিদেশে আরামে জীবন কাটাচ্ছেন। তাহলে তা হবে আইনের শাসনের জন্য একটা বড় ধাক্কা। এই ঘটনা আমাদের সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদের ট্র্যাকিং এর দুর্বলতা তুলে ধরেছে। সাভারের রিসোর্ট থেকে শুরু করে ভারতীয় সীমান্ত, পুরো গল্পটা যেন একটা সাসপেন্সের থ্রিলার। পুলিশ চেষ্টা করছে, কিন্তু সফলতা কতদূর সময় বলবে। এদিকে সমাজের আলোচনা চলছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে সবাই মিলেই। এই ঘটনার গভীরতা বোঝার জন্য আরও একটি খুঁটিনাটি দেখা যাক। ফয়সালের অতীত জীবনে তার বেপরোয়া স্বভাবের ছবি তুলে ধরে। ছাত্রলীগের সদস্য হিসেবে তিনি রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েন, কিন্তু ধীরে ধীরে অপরাধের পথে যান। তার ডাকাতির ঘটনাটি মনে করুন। স্কুলে ঢুকে টাকা লুটপাট করে পিস্তল সহ গ্রেপ্তারের পর তিনি ছাড়া পেয়ে যান, যা প্রশ্ন তোলে আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে। এরপর হামলায় তার পরিকল্পনা তিনি নিখুঁত। রিসোর্টে বসে তিনি ওসমান হাদির রুটিন রেকি করেছেন, সম্ভবত কোনো অভ্যন্তরীণ সূত্রের সাহায্যে। পুলিশ এখন সেই সূত্র খুঁজছে। মারিয়ার ভূমিকাও আকর্ষণীয়। একজন সাধারণ কর্মী হয়ে এত গভীরে জড়িয়ে পড়েছেন। তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা যাচ্ছে তিনি ফয়সালের সাথে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন, বা অর্থের লোভে তিনি এতে যোগ দেন। সীমান্ত পারাপারের বিষয়টি আরও জটিল। হালুয়াঘাট এলাকা পাচারের জন্য কুখ্যাত। সেখানকার দালালরা প্রতিনিয়ত লোকজনকে পার করে ফেলছে। ফয়সালের ক্ষেত্রেও তারা বিশেষ ব্যবস্থা নিয়েছিল, সম্ভবত রাতের অন্ধকারে। পুলিশ ধারণা করছে তারা মেঘালয়ের পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে, যেখানে খোঁজা কঠিন। ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে, কিন্তু ফলাফল এখনও অজানা। এদিকে ওসমান হাদির পরিবারের সদস্যরা বলছেন, আমরা নিরাপত্তা চাই। যদি মূল অপরাধীরা ধরা না পড়ে তাহলে আরও উৎসাহিত করবে অন্যদের। সমাজের বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে, পুলিশের ওপরও চাপ বাড়ছে। কিন্তু বিশ্লেষকরা বলছে এই ঘটনা আমাদের গোয়েন্দা নেটওয়ার্ককে পুনর্গঠনের সংকেত দেয়। সীমান্তে আরও টেকনোলজি যেমন ড্রোন বা সেন্সর ব্যবহার করা উচিত। সারসংক্ষেপে বলা যায়, এই হামলা শুধু একটি ঘটনা নয়, এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য। ফয়সালের পালানো যেন একটা ছায়া, যা ধরতে গেলে আরও অনেক দূরে যেতে হবে। পুলিশের চেষ্টা চলুক, কিন্তু জনগণের সচেতনতা এবং সরকারের তৎপরতা ছাড়া এই রহস্যের সমাধান হবে না। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।
আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।